তবে এই মুহূর্তে পাজিটার বাচালতার হাত থেকে বাঁচতে তাকেও ঘুমানোর নাটক অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতেই শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখলো শুদ্ধর ঘুম ভাঙেনি তখন হাঁপ ছেড়ে বাজলো যেন। অতপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুধু ভ্রু কুঁচকে মাথা উঠিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না, 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধের দিকে 2-1 বার উঁকি ঝুঁকিও মারল। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধের মাথা ধরে বালিশে রাখলো। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল। তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখপানে তাকিয়ে বিড়বিড় করলো, শীতল, এই যে বিশুদ্ধ পুরুষ, আমাকে ভালোবাসতে শেখাবেন? দক্ষিণা হিসেবে আমার আমিটাকেই দিয়ে দেব। একথা বলে একটু থামলো। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধর টিকানো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দেই? একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন। আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ভুল করে ভালোবাসা সমেত আপনার কাছে অর্পণ। একথা বলে শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে গেল। কখন উঠে যায় বলা তো যায় না। কি দরকার এত রিস্ক নেওয়ার? তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এই শান্তরূপী পুরুষটা ঘন্টা দিনেক আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে সে। ঘন্টা তিনেক আগের ঘটনা। গত পর্বে শেষাংশ থেকে একটু সূচনা। কালো কাপড়ে বাঁধা একটি নারীর মুখ। উফ, উফ, দারুণ দুটো চোখ। চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসিন তাদের আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার সাথে সাথেই মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এরপর উঠে দাঁড়িয়ে মেয়েটাকে আর পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ম দিয়ে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেভ নয় সে। সেটা দেখেও হাসলো। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্মে যদি পিছিয়ে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুসরা পালায়। একথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখা ধীরে ধীরে স্পষ্ট হলো শুদ্ধের শক্তপোক্ত শরীর অবয়ব। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়ে যে বলতে বাধ্য। এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলে তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন তেমনই ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখলো মাফিয়া কিংয়ের সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখায়ব। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ। ডান চোখের পাশটায় কাটা দাগ। নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিজেল হাসলো ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে। তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বল দেখাতে নেই। দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। হাইট প্রায় সমানে সমান। কারো মুখে কোনো রা নেই। তবে চার চোখের ভয়াল শিকারী চাহনি। সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ঙ্কর হার্পিয়া তো আরেকজন আকুইলা ক্রিয়াসেস্টোস। দুজন শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পা তুলে বসল রাজকীয়ভাবে। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে যায় শুদ্ধ। কি বলে শোনা দরকার। তাই সেও এক পায়ের উপর পা তুলে বসলো মোড়া গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ে কাজটা চুলকাতে চুলকাতে বলল, ইয়াসির, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। কাজের কথায় আসা যাক। শুদ্ধ বলল, আসা যাক। ইয়াসির বলল, FGSL নামে যে ফর্মুলা তৈরি করেছিস ওটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু বাঁকিয়ে বলল, তারপর? ইয়াসির বলল, ওটা আমার লাগবে।
শুদ্ধ বলল, এইটুকুই? ইয়াসির বলল, এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখেই শুনতে চাচ্ছিস তখন বলছি শোন। তোর বাড়ির সবচেয়ে আদুলে ফুলটা আমার চাই। চাই মানে চাই। চাই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব, আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ফুলটি। দিয়ে দে ভাই। শুদ্ধ বলল, ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাঁটাও আছে, সেটা জানিস নিশ্চয়ই? ইয়াসির বলল, সেই কাঁটাকে নিশ্চয়ই তুই বুঝি? শুদ্ধ বলল, ধরে নে তাই। একথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচেল হাসল, তারপর কণ্ঠে অবাগতা কঠোরতা ঠেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার। এই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমন প্রাণও নেয়, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কাল কেউটে বিষধর সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনে শেষ করতেই পারবি না। ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই ফুলটার পেছনে, তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। ইয়াসির বলল, দেশটা কি তোর বাপের কেনা? শুদ্ধ বলল, না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধের কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়ালো, তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃত সমান, অভিজ্ঞতাও আছে নাকি? শুদ্ধ বলল, না, ওসব ছোট লোকই কারবার, ছোট লোকেদের মাঝে এসব দেখা যায়। আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না, তবে তোর সঙ্গে কিন্তু খুব যায়। একের পর এক অপমানিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেঁথে দিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধে ছড়াছড়ি, প্রেমের নেশালু সুগন্ধে আমার লোভী মনটাও যেন এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। শুদ্ধ তখন বলে উঠল, লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই 3.5 হাত মাটির কবর। ইয়াসির বলল, চ্যালেঞ্জ করছিস? শুদ্ধ বলল, চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে, এই যোগ্যতা আছে নাকি তোর? ইয়াসির বলল, শোয়েব শুদ্ধ, মুখ সামলে, হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। শুদ্ধ বলল, সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না, এবার অন্য কিছু ট্রাই করে দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল করে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমাতেও পারেনি। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়েদের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস, সেই ব্যক্তিকে তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব, তবে চায় সে কথাই নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রদোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ডাইভিং ছিল ছুতো মাত্র, সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জোট ফলো করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ার সায়েন্টিস্ট মিথাইল ইগোর এর নাম। ইগোর সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগোর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না, এবং ষাটোর্ধ্ব বয়সী ইগোর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগোরকে দেয়নি। এটাই মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়াল রেখে বাংলাদেশেও এসেছিল, হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবুল সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমেই ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগোর হয়তো জানে না ইয়াসির আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে। সেই দানেই ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো, পা থেকে এখনও রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে অথচ সেই জিনিস পায়নি, এমনটা কখনো হয়নি। তবে তোর ফুলকে কবে তুলবো জানি না, তবে ওয়াদা করছি তুলবই। একথা বলতে না বলতেই ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। শুদ্ধ থামলো না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসির পাল্টা আক্রমণ করতে উদ্যোগ হলো। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠে বলল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়।
আমার ভাইয়ের গায়ে একটা টোকাও পড়লে আমি তোকে নতুন করে খাতনা করাবো শালা। ইয়াসির শুনল, তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। সায়ন বলল, হ্যাঁ রে সদ্য, মাসির ছেলে মামাতো ভাই কয় কি এসব? এই চ্যাংরা, এই চিনোস আমারে? এক্কেবারে খাইয়া লমু। অবাসমার সেজো না ব্রো, খাওয়া খাওয়ি ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন চোদন দেব মুখ কুচকে আউচ করারও সময় পাবে না, সায়ন বলে উঠল। একথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপাল কুচকালো না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একসাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝল কেউ আড়ালে আছে। তবে ইয়াসিরের ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই, বউ গোস্তা করবে, পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এর পরপরই সেখানে গোলাগুলি শুরু হলো। কে মরল আর কে বাঁচল দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ে ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে ওঠে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসলো শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লা ফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে, বাতাসে উড়ছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও। দুজনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক, পিস্তলের ভাষ্য অত দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। সায়ন প্রতি উত্তরে বলে উঠল, ইয়াসির ছাড়া যেভাবে পেছনে লেগেছে ওর, এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো ওই বাস্টারটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটে ফোটাও শীতলের মুখে পড়লে কি হতো? শুদ্ধ বলল, কি আর হতো, ওই ব্লাডি বিচটার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য সৃজন সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুঁড়তে চেয়েছিল। সেই ব্যক্তি ছুঁড়তে চেয়েছিল যে ধরা পড়েছে। আজব এতক্ষণ বোঝয় যত্নআত্তি করেছে, তার হিসেব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন আমার বোনকে নাকি ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? শুদ্ধ বলল, বাসি না তো, আর ভালোবাসলেই বা কি? তোমার বোন ভালোবাসা বুঝে? ভালোবাসা পিছে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। সায়ন বলল, পাগলিটা তোকে চোখে হারায় কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর ভাব কি করবি। শুদ্ধ বলল, কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে? সায়ন বলল, হুম। শুদ্ধ বলল, পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলে ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। শুদ্ধ বলল, স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এ কারণে ওর হাতে পিস্তল তুলে দিতে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথা মোটা। ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদ অভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্টুমি বুদ্ধিতে ও নিজেই ধরা খায়। দেখো না, তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতেই অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয় কেড়ে নেবে তার ডানা। ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানো সুখ। এর চেয়ে সে তার মতোই ভালো থাকুক। আমি আছি তো, আমার উপর ভরসা রাখো। আমি কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দু ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করলো। আধ ঘন্টা পর সেখানে আরও কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিংও হলো।
টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে আর শুদ্ধ গেল হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখের এসে ভুলিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ।